তাহলে ইট ওয়াজ ইন দ্য 17th century দ্যাট দ্য ইউরোপিয়ানস কেম টু ইন্ডিয়া, মানে 17 শতকে ইউরোপিয়ানরা ভারতীয় উপমহাদেশে এসেছিল। ইউরোপিয়ান মানে হচ্ছে ইংল্যান্ডের লোকজন, পর্তুগিজ, তারপর হচ্ছে কি ফ্রান্সের, মানে এই লোকজন কোথায় এসেছিল? ভারতীয় উপমহাদেশে এসেছিল, ডাচ, ডেনমার্কের, হ্যাঁ। তারপর দিস coincided with the disintegration of the Mughal Empire, paving the way for supremacy of the English, the France, the Dutch, and the Portuguese, who were vying with each other to gain control of India. এখানে একটা কথা বলো না, এখানে শোনো। এই যে আমি তোমাদের রিসিপ্রোকাল প্রোনাউন পড়াইছিলাম, তাই না? ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান আনাদার। ইচ আদার আমরা কি বলছিলাম, যে দুইজনের মধ্যে যদি হয় তাহলে সেটা তখন আমরা কি ব্যবহার করি? ইচ আদার। আর যদি অনেকের মধ্যে হয় তখন কি? ওয়ান আনাদার, তাই তো? আচ্ছা, এখানে বলছে যে একই সাথে মোগল সাম্রাজ্যের বিভক্তি। মোগল সাম্রাজ্যের কি হয়, মানে পুরা যে অর্থাৎ ইউরোপিয়ানরা ভারতীয় উপমহাদেশে আসার আগে মোগলরা কিন্তু ভারতীয় উপমহাদেশ কি করতো? শাসন করত। এই তারা শাসন করার সময় তাদের মধ্যে কি হয়েছে? বিভক্তি হয়েছে, মানে বিভিন্ন মোগল বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা দখল করে সেখানে শাসনামল চালাইছে, কিন্তু তাদের একটা ঐক্য ছিল না, তারা মানে বিভক্ত হয়ে গেছে। তারা কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে কি বললাম? ইংরেজ, ফরাসি, ডাচ এবং পর্তুগিজদের মধ্যে শ্রেষ্ঠত্বের পথ উন্মুক্ত করে দেয়, যারা ভারতের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে। মানে বুঝছো, ওরাই কি করছে? লড়াই শুরু করছে। এখানে একটা তোমাদেরকে বর্তমান প্রেক্ষাপটের একটা কথা বলি। তোমরা এই যে ইরানের যুদ্ধ যে আছে, ঠিক আছে না? ইরান যে যুদ্ধ করতেছে, তাই না? ইরানের সাথে যুদ্ধ লাগছে আমেরিকার, ইসরায়েল, তাই তো? আর ইরানের পাশে শোনো রাষ্ট্রটা কেমন, আমি তোমাদেরকে একটু বলতেছি। দেখো, ধরো যে এইটা হচ্ছে ইরান, এই যে মাঝে আছে না, মাঝে সব মুসলিম রাষ্ট্র, কুয়েত, বাহরাইন, সব এই দিকে গিয়ে হচ্ছে তোমার কি, মানে সরি, ধরো এইটা হচ্ছে ইরান, এটা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো, আর এটা হচ্ছে ইসরায়েল। হামলা তো এখান থেকে হচ্ছে, তাই না? বা আমি যদি বলি যে এটা ইসরায়েল, এটা হচ্ছে কি মুসলিম রাষ্ট্র, আর এটা হচ্ছে কি ইরান, ব্যাপারটা তো তাই। তাহলে এই যে একটা ধরো যে ইরান কি বলে, ইসরায়েলকে কি বলা হয়, যে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয়, মানে বুঝছো? ইসরায়েল এই যে এই মুসলিম কান্ট্রিগুলো হামলা যখন করছে, কোথায় হামলা করছে? ধরো ইরানে হামলা করতেছে, ওরা কি এদের রুট ব্যবহার করতেছে না, এদের আকাশপথ ব্যবহার করতেছে না। তার মানে কি আমরা এখন বলতে পারি, এই যে যেমন মোগলরা যখন ভারতীয় উপমহাদেশ শাসন করতো, তখন শেষের দিকে গিয়ে তাদের মধ্যে যে বিভক্তির সৃষ্টি হয়েছে, এখন কিন্তু আমাদের মুসলমানদেরও সেম অবস্থা। মানে মুসলমানদের মধ্যে একটা ঐক্য থাকা দরকার। আমি মুসলিম, তুমি মুসলিম, সে একজন আঘাতপ্রাপ্ত হলে আমাকে কি করা? প্রোটেস্ট করা উচিত। মানে আমি তো অন্যায় কাজ কখনোই করবো না। অন্যায় করবো কি না, কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদটা অন্তত আমার জায়গা থেকে আমাকে করা উচিত। আমি কারোর সাথে লড়াই, দৃঢ় সংগ্রাম, পারমাণবিক বোমা মারতে বলতেছি, কিন্তু একটা আমাদের জায়গাতে আমাদের দাঁড়ানো উচিত, তাই না? মানে ব্যাপারটা দেখো, মোগলরা বিভক্ত হওয়ার কারণে কিন্তু ইউরোপিয়ানরা অর্থাৎ ইংরেজরা কি পেয়েছে? চান্স পাইছে। কথা বলছে, এখনো কিন্তু সেম অবস্থা। আমরা এই মুসলমানদের মধ্যে বিভক্তির কারণে এখন এই যে আমেরিকা বলো, ইসরায়েল বলো, মানে যারা আসলে ইসলাম ধর্মটাকে ওইভাবে কি করে না, সাপোর্ট করে না, তারা কিন্তু আমাদের ভেতরে কি তৈরি করতেছে, মানে এই বিভক্তি তৈরি করে ফেলছে। কথা বুঝছো? আচ্ছা, তারপর দেখো বলছে দ্য ইংলিশ, এখানে একটা গ্রামার শিখি আমরা। ইংলিশ বলতে কি বোঝায় কত দেখি? ইংলিশ বলতে ইংরেজ। ইংলিশ বলতে কি বলো? ইংরেজ। তাহলে দ্য ইংলিশ মানে হচ্ছে ইংরেজরা। কারা বলো? ইংরেজরা ইমার্জ অ্যাজ দ্য ভিক্টরস। তার মানে বলছে যে ইংরেজরা বিজয় হিসেবে আবির্ভূত হয়। ভালো করে শোনো, দ্য ইংলিশ ইমার্জ অ্যাজ দ্য ভিক্টরস, জয়লাভ করছে না তারা, ইন 1774। মানে কি 1774। কত বলো? 1774 ওয়ান্স হ্যাস্টিংস, তাই না? এটাকে কি বলে? ওটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথম ওয়ারেন হেস্টিংকে 1774 সালে, কত সালে? এই ভারতীয় উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল করে পাঠানো হয়। কারা পাঠায়? ইংরেজরা। বুঝছো ব্যাপার?
তারপর হচ্ছে ইন 1876, না এরাই দেন নাকি, না ঠিক আছে, ইন 1876 মানে 1876 কুইন ভিক্টোরিয়া ওয়াজ গিভেন দ্য টাইটেল ইমপ্রেস অফ ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট অ্যান্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল। বলছে যে 100 বছর কিন্তু কি করতে পাও, 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে, মানে ইংরেজের একটা কোম্পানি তারা কি করছে আমাদের এই ভারতীয় উপমহাদেশ শাসন করছে। এটা হচ্ছে 1700 কত, মানে এখানে কাহিনীটা একটু বলি, 1774 সালে হয়েছে, সরি 1757 সালে হয়েছে পলাশির যুদ্ধ, তাই না? এই পলাশির যুদ্ধের সাথে সাথে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করেছিল? ক্ষমতা কিন্তু দখল করতে পারেনি। তারপরে মীর কাসিম যারা ছিল আর কি, মির্জাফর যারা ছিল, এরা কিছুদিন শাসন করছে। তারপরে তারা চূড়ান্তভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1774 সালে, কত সালে, 1774 সালে পুরো ভারতীয় উপমহাদেশের শাসনভার গ্রহণ করে। এর 100 বছর পর 1876, তাহলে 1774 থেকে 1876 কত, 102 বছর। 102 বছর পর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়ে যায়। তখন আবার সরাসরি ইংল্যান্ডের রানী যে ভিক্টোরিয়া আছে তিনি কি করেন, মানে আইন পাশ হয় কোথায়, ইংল্যান্ডে, সেই আইন কার্যকর হয় কোথায়, ইন্ডিয়া। ব্যাপারটা বুঝছো? তার মানে পরের যে 100 বছর, পরের 100 বছর না, 47 পর্যন্ত, হ্যাঁ, তাহলে 72 কতটা, এটা 74 থেকে 47 যত হয় আর কি। তাহলে এখানে হচ্ছে 26 আর এখানে হচ্ছে 47, 26 আর 47 কত হয়, 26 আর 47 হ্যাঁ 73, 26 আর 47 73 হয় না? এই 73 বছর কি ইংল্যান্ডের যে রানী ছিল ভিক্টোরিয়া, তিনি কি করছেন, এই ভারতীয় উপমহাদেশ শাসন করছেন। কোথা থেকে? ইংল্যান্ড থেকে। ওদের পার্লামেন্টে আইন পাস হইতো, আর এটা কার্যকর হতে কোথায়, আমাদের ভারতীয় উপমহাদেশ। বুঝছো? আচ্ছা, দ্য ব্রিটিশ রুল ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স। বলে যে ব্রিটিশরা প্রায় 200 বছর ভারত কি করে, শাসন করে, প্রায় 200 বছরই, 57 বা 74, প্রায় 200 কাছাকাছি বলা হয়, প্রায় 200 বছর। ঠিক আছে। তারপর হচ্ছে দ্য পিরিয়ড ওয়াজ মার্কড বাই ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রামের বিশেষভাবে, অর্থাৎ দ্য পিরিয়ড ওয়াজ মার্কড, এই সময়টা, কোন সময়টা বলো, 47-এর সময়টা, এটা ছিল স্বাধীনতা ফিরে পাওয়ার একটা সাহসী সংগ্রাম। কথা বুঝছো? তারপর হচ্ছে থ্রু এ সিরিজ অফ হিরোইক অ্যান্ড প্যাট্রিয়টিক মুভমেন্টস টু রিস্টোর ফ্রিডম ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947। বলছে স্বাধীনতা ফিরে পেতে কয়েকটি সাহসী এবং দেশ প্রেমমূলক আন্দোলন করতে হয়েছে। শোনো নাই, সিপাহী বিদ্রোহ, তারপরে কি ফকির আন্দোলন, শোনো নাই, বিভিন্ন ধরনের আন্দোলন সংক্রান্ত হয়েছে। তিতুমিরের বাসের কেল্লা, এটা কাদের বিরুদ্ধে? সূর্য সেন, চট্টগ্রামের সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম শুনছো না? এটা কাদের বিরুদ্ধে লড়াই করছে? এরা অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করছে, মানে ব্রিটিশদের বিরুদ্ধে কি করছে, লড়াই করছে। কথা বুঝতো? এত লড়াই সংগ্রামের পরে আমরা 1947 সালে কি পেয়েছিলাম, মানে স্বাধীনতা পেয়েছিলাম। মানে তখন 1947 সালে জাতিতত্ত্বের ভিত্তিতে দুইটা রাষ্ট্রে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি পশ্চিম পাকিস্তান, আর একটা হচ্ছে ভারত। তারপর পশ্চিম পাকিস্তানের দুইটা অংশ ছিল, একটা পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে কি পশ্চিম পাকিস্তান। এই তো ইতিহাস। দ্য কালচার অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য মোস্ট ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। বলছে ভারতের সংস্কৃতি পৃথিবীর মাঝে সবচেয়ে পুরনো এবং অনন্য। পৃথিবীর মাঝে সব থেকে কি পুরনো, ওল্ডেস্ট মানে কি সব থেকে পুরনো, এবং কি অনন্য। তারপর দেখো দেয়ার ইজ অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি থ্রু আউট দ্য কান্ট্রি। মানে ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য, মানে পুরো দেশ জুড়ে বিশ্ব একটা সাংস্কৃতিক বৈচিত্র্য আছে তাদের। কথা বুঝছো? কারণ ওদের তো প্রদেশ কত, 28টা না 29টা প্রদেশ, বুঝছো? প্রদেশ, প্রত্যেকটা প্রদেশে, আমাদের বাংলাদেশের কথা চিন্তা করো, আমরা রংপুর অঞ্চলের মানুষ এক ধরনের, কৃষ্টি কালচার সংস্কৃতি আমাদের এক ধরনের, রাজশাহী অঞ্চলের মানুষের এক ধরনের, চট্টগ্রামের আর এক ধরনের, তাই না? আবার ধরো পাহাড়ি অঞ্চলে যারা গারো, সাঁওতাল, চাকমা, মারমা এথনিক যে আমাদের কমিউনিটিস আছে, তাদের আবার কি, তাদের আবার সংস্কৃতি আলাদা। তাহলে আমাদের যদি এই ছোট্ট একটা দেশ, 1,47,570 বর্গ কিলোমিটারের দেশের যদি এই অবস্থা হয়, তাহলে ইন্ডিয়ান এত এত বড় একটা রাষ্ট্র, তাহলে তাদের ওদের কি অবস্থা? হ্যাঁ, যা তারও দেখো, দেয়ার ইজ, এটা তো গেল, দ্য সাউথ, নর্থ অ্যান্ড নর্থ ইস্ট হ্যাভ দেয়ার ওন distinct culture and almost every state has carved out its own cultural destination. কথা বুঝছো? তার মানে বলছে যে দক্ষিণ
উত্তর এবং কি উত্তর পূর্বাঞ্চলীয় তাদের নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে। স্বতন্ত্র মানে তাদের আলাদা আলাদা, কথা বুঝছো? এবং প্রায় প্রত্যেক রাজ্যে এর নিজস্ব সংস্কৃতির আবার স্বাতন্ত্রতা আছে। মানে একটা রাজ্যে ওরা যেভাবে সংস্কৃতি তাদের যেভাবে উপভোগ করে, মানে কেন্দ্র সরকার বা অন্য কেউ এসে তার উপর কি করতে পারে না, মানে বিরোধ করে বা অন্য কিছু চাপিয়ে দেওয়ার কোনো ওয়ে নাই। তাদেরটা তারা মানে ইন্ডিভিজুয়ালি তাদেরটা তারা কি করে, পালন করে, কথা বুঝছো? দেয়ার ইজ হার্ডলি এনি কালচারাল ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ অ্যাজ ভ্যারাইড অ্যান্ড ইউনিক অ্যাজ ইন্ডিয়া। দেয়ার আর 70 মেজর ল্যাঙ্গুয়েজেস, মানে 17টা মূল ভাষা আছে, অ্যান্ড 844 dialects used by the people of India, মানে 17টি প্রধান ভাষা এবং 844টি উপভাষা আছে ইন্ডিয়ায়। এত ভাষায় মানুষ কি করে, ইন্ডিয়ার মানুষ কথা বলে, কথা কি বুঝছো? আচ্ছা, ইন্ডিয়া ইজ এ ট্যুরিস্ট ডিলাইট। হ্যাঁ, মানে ভারত হলো পর্যটকদের জন্য আনন্দকর। দ্য তাজমহল নাম শুনছো তো? কে তৈরি করছে? সম্রাট শাহজাহান, তাই না? তার বউয়ের নাম কি ছিল? মমতাজ। মমতাজকে ভালোবেসে কি তৈরি করছে? তাজমহল তৈরি করছে। অর্থাৎ সম্রাট শাহজাহান নাকি আবার সম্রাট শাহজাহান মারা যাওয়ার পর তার আবার শালিক বিয়ে করছে, কথা বুঝছেন? মানে যাক ভালোবাসে কি করছে ধরেন, তাজমহল তৈরি করছে। সে আবার তার বউ যখন মারা গেছে, তার স্ত্রীর বোনকে বিয়ে করছে। তাহলে কি ধরনের ভালোবাসা, তাই না? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে ওই যে কইলাম, মানে মানে প্রেম মানুষের কি হতে পারে, কয়েকবার হতে পারে, কিন্তু ভালোবাসা কয়বার হয়? হয়তো বা ওই তার স্বামীর সাথে তার প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, এই, কিন্তু ভালোবাসা কি আর মানে মমতাজকে যেভাবে ভালোবাসতে সেভাবে কি আর ভালোবাসা যায়? হ্যাঁ, আচ্ছা দেখো, হ্যাঁ, তাহলে তোমরা আর না পড়াই, এটা তোমরা পুরোটা করে নিও। হ্যাঁ, ঠিক আছে, এটা পড়বা এবং এটার মডেলটা দেখে